আমাদের দেশের সরকার, তা সে রাজ্যেই হোক কিংবা দেশের কেন্দ্রীয় সরকার, তাদের একটা অদ্ভুত আচরণ আমাদের বারবার নজরে আসে যে কোনো সাফল্যের কৃতিত্ব তারা নিতে চায়, কিন্তু ব্যর্থতার দায় সবাই এড়িয়ে যেতে চায়। এখানেই আমাদের প্রশ্ন যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার যদি সাফল্যের কৃতিত্ব নিতে চায় বা দাবি করে, তাহলে ব্যর্থতার দায় সে নেবে না কেন? তেমনটাই তো উচিত, নেওয়াই তো উচিত। ভাবুন, যে ঘটনা কাশ্মীরে ঘটে গেছে, পাহেলগাঁও সেই মর্মান্তিক ঘটনা, তারপরে গোটা দেশ উত্তাল হয়েছে। আমরা চেয়েছিলাম যারা জঙ্গিদের মদদ দেয় তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিক আমাদের দেশের সরকার, আমাদের দেশের সেনাবাহিনী। আমরা দেখেছিলাম আমাদের সেনাবাহিনী যথেষ্ট যোগ্য ব্যবস্থা নিয়েছিল, তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, তর্ক চলেছে। তারপর গত কয়েকদিন ধরে এটা নিয়ে সংসদে যখন আলোচনা চলছে, তখন আমরা কিভাবে পাকিস্তানের অহংকারে ঘা দিয়েছি, আমরা কিভাবে পাকিস্তানের জঙ্গি মদতদাতা মানসিকতাকে আঘাত করতে পেরেছি, তার বিস্তারিত ফিরিস্তি দিচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। আমরা শুনছি, কিন্তু তারপরেও যখন বিরোধী সাংসদের পক্ষ থেকে বা বিরোধী সাংসদরা দাবি করেন যে আপনারা যদি কৃতিত্বের দাবি নেন, তাহলে তো ব্যর্থতার দায়ভাগও আপনাদের নিতে হবে। কি করে ওই রকম একটা জায়গায় একদল জঙ্গি, সশস্ত্র জঙ্গি ঢুকে পড়তে পারল? তার দায় তো আপনাদের নিতে হবে। এতগুলো মানুষের মৃত্যু, যারা পর্যটক হিসেবে গেছিলেন সেখানে, ২৬ জন মানুষের মৃত্যুর দায় তো আপনাদের নিতে হবে। এটা তো আপনাদের ব্যর্থতা। কেন সেদিন ওখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না? অতটা অঞ্চল অসুরক্ষিত রাখা হয়েছিল কেন? বিশেষ করে আমাদের কেন্দ্রীয় শাসক দল যখন বারবার করে এই দাবিটা করছিলেন যে কাশ্মীরকে একেবারে জঙ্গি মুক্ত করা গেছে, কাশ্মীরে জঙ্গিবাদের কোমর ভেঙে দেওয়া গেছে, আপনারা সবাই যান কাশ্মীরের ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করুন, এটা তো একেবারে কেন্দ্রীয় শাসক দলের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছিল। তারপরেও এই ধরনের ঘটনা ঘটতে পারলো কি করে? সাফল্য আপনারা দাবি করুন, কৃতিত্ব আমরা দিতে রাজি আছি, কিন্তু ব্যর্থতার দায় তাও তো আপনাদের নিতে হবে। এই প্রশ্নের উত্তর দিতে হবে তো, যে কেন, কিভাবে ঢুকতে পারলো জঙ্গিরা। ঠিক একই রকম আমাদের এ রাজ্যে ভাবুন, আমাদের এ রাজ্যেও কি আমরা দেখিনি আমাদের প্রশাসনিক প্রধান বিভিন্ন জায়গাতে মাইক হাতে নিয়ে সাফল্যের ফিরিস্তি দিয়ে যান। এত সাফল্য এসেছে, এবং সাফল্যের আখ্যান বলতে গিয়ে বা সেটা সবিস্তারে জানাতে গিয়ে তিনি বারবার বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন। আমরা এটা করেছি, আমরা সেটা করেছি, কত প্রকল্পের উল্লেখ করেন। অথচ কি আশ্চর্য জানেন, আমি মাত্র কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছি, পরিসংখ্যান তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছি যে এ রাজ্যে ঠিক এই মুহূর্তে নাবালিকা প্রসূতির মৃত্যু সব থেকে বেশি হয়। কিভাবে সেটা হচ্ছে, কেন হতে পারছে? মেয়েদের জন্য নানা পরিকল্পনার কথা, নানা প্রকল্পের কথা ঘোষণা করা সত্ত্বেও এ রাজ্যে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি নাবালিকা প্রসূতির মৃত্যু কিভাবে হচ্ছে? তার দায় তো সরকারকে স্বীকার করতে হবে। এছাড়া অন্যান্য প্রকল্প ভাবুন, তার সাফল্য কতটা। যদি যুক্তির নিরিখে, পরিসংখ্যান নিরিখে আমরা সেটাকে মাপতে যাই, তাহলে দেখা যাবে অনেক ফাঁক থেকে গেছে। সরকার যা দাবি করছে আর বাস্তবতার মধ্যে অনেকখানি ফারাক রয়েছে। তাহলে ব্যর্থতার দায়টা নেবেন না কেন? ব্যর্থতার দায় তো স্বীকার করতে হবে, সাফল্যের কৃতিত্বটুকুই নেবেন। এ কোন রকম গণতান্ত্রিক ভাবনা, এ কোন গণতান্ত্রিক মানসিকতা? আমাদের রাজ্যে ভাবুন, অভয়াকাণ্ড ঘটেছে 1 বছর আগে, তারপরে একের পর এক ঘটনা ঘটেই গেছে। গোটা রাজ্য উত্তাল হয়েছিল, গোটা দেশ উত্তাল হয়েছিল, কিন্তু তারপরেও মহিলাদের উপরে নির্যাতন, ধর্ষণ কমেছে রাজ্যে? একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, ঘটতেই থাকছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে তার দায় স্বীকার করে বলা হয়েছে যে এইরকম একটা সামাজিক পরিমণ্ডল কাঙ্ক্ষিত নয়। আমরা দুঃখিত যে এটাকে প্রতিহত করা যাচ্ছে না, যে কোনোভাবে এটাকে প্রতিহত করতে হবে। না, দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করে
সবাইকে এর প্রতিকারে এগিয়ে আসবার কথা আমাদের রাজ্য প্রশাসনের তরফে কেউ কখনো বলেননি, বরং এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা, এখানকার ঘটনা বললেই অন্য রাজ্যের ঘটনা সামনে নিয়ে আসা হয়। বিষয়টা যেন এমন, অন্য রাজ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এই রাজ্যে ঘটাটা ন্যায়সঙ্গত, এইরকম একটা ভঙ্গিতে যাবতীয় বিষয়টা উপস্থাপন করেন তারা। ঠিক এখানেই আমাদের প্রশ্ন, গণতান্ত্রিক মানসিকতা আমাদের দেশের কোন সরকারের মধ্যে কি আদৌ আছে? গণতন্ত্রে আসলে যে দায় স্বীকার করতে হয় সেটা কি আদৌ মনে রেখেছে আমাদের দেশের যারা শাসকের আসনে বসে থাকেন তারা? যদিও গণতন্ত্রের শাসক শব্দটা একেবারেই গ্রহণযোগ্য নয়, শাসক নয়, নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত গণতান্ত্রিক সরকার মানুষের দ্বারা নির্বাচিত। সুতরাং মানুষের যে যে বিষয়গুলো, মানুষের যে কোনো বিষয়ের সমস্যা সম্পর্কে তাদের দায় নিতে হবে, এটা গণতন্ত্রের নিয়ম। কিন্তু সেই গণতন্ত্রের নিয়ম আদৌ মানছেন আমাদের দেশের সরকার, আমাদের দেশের যারা প্রশাসনের দায়িত্বে থাকেন তারা? আমরা এই প্রশ্নটা বারবার তুলতে চাইব, কারণ আমাদের মনে হয় এই প্রশ্নের মধ্যেই আমাদের দেশের শাসন ব্যবস্থার মধ্যে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটাকে চেনা যাবে, বোঝা যাবে। আর যে কোনো সমস্যাকে যদি চেনা বা বোঝা না যায় তাহলে সমস্যার সমাধানের দিকে এগোনো একটু মুশকিল হয়। আমরা তো এই সমস্যাটাকে চিনতে চাইব। আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম, সাফল্যের কৃতিত্ব দাবি করলে অবশ্যই সরকারকে ব্যর্থতার দায় নিতেই হবে। আসুন এই বিষয়টার উপর একটু আলোকপাত করি। আজ আলোচনার জন্য যাদের আমি আমন্ত্রণ জানিয়েছি, প্রথমেই তাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, পেশায় শিক্ষক গৌতম দত্ত। আমাদের সঙ্গে রয়েছেন দুজন নিজেদের জায়গায় রীতিমতো পরিচিত কবি, লেখক সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি, এবং আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা সেন, পেশায় আইনজীবী। সুস্মিতাও এর আগে আমার অনুষ্ঠানে বারবার এসেছেন। আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে গৌতমের কাছে আসবো। গৌতম, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি, সরকার যদি সাফল্যের কৃতিত্ব দাবি করে তাহলে ব্যর্থতার দায় সরকার নেবে না কেন? এই যে না নেওয়া, এখানে কি কোথাও মনে হয় যে গণতান্ত্রিক মানসিকতায় আমাদের দেশের যারা রাজনীতি করেন যে দলগুলো, সেই দলগুলো অভ্যস্ত হয়ে উঠতে পারেনি? বারবার গতকাল পার্লামেন্টের যে বিতর্ক চলছে সেটা শুনতে আমার মনে হচ্ছিল যে দায় স্বীকার করে বলা এটা যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, আমাদের এটা না হলে ভালো হতো। কি এ রাজ্য কি প্রত্যেকটা রাজ্যে আমরা বারবার দেখি বিতর্কে আসলে একটা নির্বাচিত সরকার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন, শুধু সাফল্যের পরিসংখ্যানটাই তারা সামনে আনেন, ব্যর্থতার জায়গাগুলো আর সামনে আনেন না। কোথাও মনে হয় না যে গণতান্ত্রিক মানসিকতায় অভ্যস্ত না হতে পারবার জন্যই এমনটা ধারাবাহিকভাবে হয়ে যেতে পারছে? না, আসলে এখন তো রাজনৈতিক দলগুলোর ভাবনাটা হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক। ফলে যখনই তাদের মনে পড়ে গেছে যে 2026 সালে একাধিক বিধানসভা নির্বাচন আছে, সেখানে দাঁড়িয়ে তখন ভারতবর্ষের তথাকথিত শাসক দলের মধ্যে কাজ করবেই যে কি করে সেই নির্বাচনের বৈতরণীকে পার করা যায়, এবং সেই বৈতরণী পার করতে গেলে পরে আমার দলকে কিভাবে সাধারণ মানুষের কাছে ইম্পর্টেন্সিটা তৈরি করা যায়, এটা ভাবতে গিয়েই তাদের ভাবনা থাকে, এটাই তাদের লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকে। ফলে কোনো রাজনৈতিক দলই এরা কিন্তু রাজ্যে এবং দেশে তাদের ভাবনার মধ্যে রয়ে গেছে শুধু নির্বাচন, অর্থাৎ মানুষের জন্য, মানুষের দ্বারা, শুধুমাত্র মানুষের জন্য করব, এই যে মানসিকতা, এখান থেকে দূরে সরে গেছে তারা। কারণ 2026 সাল একটি রাজনৈতিক দলগুলোর খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ একটি রাজ্যে নির্বাচন হবে না, প্রায় 4-5টা রাজ্যে নির্বাচন হবে। সেই নির্বাচন তাদের মাথার সামনে ঘুরছে। অদ্ভুত ভাবে আমরা লক্ষ্য করে দেখলাম যে একটা পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যখন একটি দেশ লড়াই করছে, আমার দেশ লড়াই করছে, তার মানে আমি তখন ফুল প্রিপেয়ার্ড হয়ে ময়দানে নেমেছি। সেই রকম একটা সময়ে দাঁড়িয়ে যখন সেনাবাহিনীরা অমিত বিক্রমে যুদ্ধের অত্যন্ত ভালো জায়গায় আছে, এই পরিস্থিতি দাঁড়িয়ে
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখলাম শুধুমাত্র 22 মিনিটের লড়াইয়ের মধ্যে দিয়ে সেদিন সেনাবাহিনীকে তাদের যুদ্ধ বিরতি ঘোষণা করতে হয়েছে, সিজফায়ার করতে হয়েছে। অর্থাৎ সেই পলাশির যুদ্ধে যখন দেখলাম যে কিছু সৈন্যবাহিনী ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে, পাশাপাশি জগৎ শেঠ রায় দুর্লভরা যখন ময়দানের এক প্রান্তে দাঁড়িয়ে তারা নীরবে ভূমিকা পালন করছে, সেদিন কিন্তু সেই দুর্ভাগ্যটা সিরাজদৌল্লার জীবনে ঘটেছিল। আমরা আজকে যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটাকে আমরা ধরতে পারলাম না। এটা আমার নয়, গোটা ভারতবাসীর আক্ষেপ। কারণ ভারতবর্ষের 140 কোটি মানুষ একটা প্রদেশের বিরুদ্ধে লড়াই করেছে, এই কথা আমি আগেও বলেছি, এখনো বলছি। অর্থাৎ একমাত্র পাঞ্জাব প্রদেশ বাদ দিলে গোটা পাকিস্তানের কেউ দেশভক্তিতে ভোগেনি কিংবা জাতীয়তাবোধে ভোগেনি। এইরকম একটা পরিস্থিতিতেও কিন্তু মাত্র 22 মিনিটে সেই যুদ্ধকে ক্ষান্ত করতে হয়েছিল। যখন যুদ্ধ করতে গেছে তখন সর্বদলীয় বৈঠক ডেকেছে, কিন্তু যুদ্ধকে যখন থামিয়ে দিয়েছে তখন কিন্তু সর্বদলীয় বৈঠক করবার কথা ভাবেনি। আমি অবাক হয়ে গেছি যে আজকেও তারা ইন্দিরা গান্ধীর নাম নিয়ে কথা বলবার চেষ্টা করেছে। আরে ইন্দিরা গান্ধী যে সময় নির্বাচন করে লড়াই করেছে 71 সালে, সেই সময় ইন্দিরা গান্ধীর যদি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরাজির যদি এক পদস্খলন হতো তাহলে পরে সে আজকের ভারতবর্ষ টুকরো টুকরো হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যেত। কারণ তার আশপাশে পাকিস্তান থেকে আরম্ভ করে আমেরিকা থেকে শুরু করে চীন পর্যন্ত সমস্ত দেশগুলো ভারত বিরোধিতায় একেবারে তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে জয়লাভ করেছে। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে। আমরা আজকে পর্যন্ত জানি না যে আমাদের সেই দিনের যুদ্ধে, অর্থাৎ এই যুদ্ধের মধ্যে দিয়ে কত ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তো অবাক হয়ে গেছি যখন ক্যাপ্টেন শিবকুমারের বক্তব্য শুনে যে না, সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তার সেটা কিন্তু ভারতবর্ষের শাসক দল কোনোভাবেই তার ব্যাখ্যা করেনি। কারণ তাদের চোখের সামনে সাফল্য, তাদের ডানে সাফল্য, বায়ে সাফল্য, পিছনে সাফল্য, সামনে সাফল্য, শুধু সাফল্যের দামা বাজাতেই তারা ব্যস্ত হয়ে আছে। কারণ নির্বাচনে জয়লাভ করতে হবে এবং রাষ্ট্রবাদী আর রাষ্ট্রদ্রোহী এই দুটো কথার সঙ্গে তারা একমাত্র পরিচিত হয়ে আছেন। কারণ সাম্যবাদী বলে যে একটা শব্দ আছে সেটা তারা ভুলেই গেছেন, যে সাম্যবাদী বলে কোনো ভাষা নেই, এটা তারা আমাদেরকে ভুলে গেছেন। পাশাপাশি আমার রাজ্যে অস্বীকার করবার জায়গা নেই যে কি বলবো, অনুপম দা আপনি কিছুটা হলেও উল্লেখ করেছেন, তাই প্রসঙ্গান্তরে বলতে হচ্ছে, অস্বীকার করতে পারবো না যখন আমি দেখি যে প্রকাশ্য রাজপথে আজকে চাকরি হারা আমার ভাইয়েরা যখন পুলিশের লাঠি পেটা খাচ্ছে। আপনারা জানেন 1998 সাল থেকে এই এসএসসি পরীক্ষাটা সুন্দরভাবে পরিচালিত হয়েছিল। সেই এসএসসি পরীক্ষার আজকে কি করুণ পরিণতি হয়েছে। শুধুমাত্র আমরা লক্ষ্মী ভান্ডারের কথা বলে সমস্ত অপবাদকে, সমস্ত ভুলগুলোকে একদম ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়ে আমরা লক্ষ্মী ভান্ডারের সফলতাকে জয়গান করছি। অথচ ভাবতে পারেন যে মানুষের চাহিদাকে, মানুষের ভাবনাকে কোথায় নিয়ে দাঁড় করেছে। একটি বাবা মা যখন একটা সময় ভাবতো যে আমার ছেলেটার যেদিন চাকরি হবে সেদিন আমি আমার সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারবো, আর আজকে বাংলার মানুষ ভাবছে যে আমার পরিবারে যদি মাসের শেষে লক্ষ্মী ভান্ডারটা ঢুকে যায় তাহলে আমি দুবেলা দুমুঠো ভাত খাওয়াতে পারবো। অর্থাৎ চাহিদাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে আমার বেঁচে থাকার বায়োলজিক্যাল বেসিস অফ লাইফ, অর্থাৎ আমি ছোট্ট জায়গায় এসে দাঁড়িয়েছি যে আমি বেঁচে থাকবো কিনা, সেই বেঁচে থাকাটা নির্ভর করছে আমার লক্ষ্মী ভান্ডারের উপর, আমি দুবেলা দুমুঠো খেতে পারবো কিনা লক্ষ্মী ভান্ডারের উপরে। অর্থাৎ আমার সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো এখানে এসে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে খারাপ দিক। অথচ যেহেতু লক্ষ্মী ভান্ডার এত প্রচার হচ্ছে, সেখানে আমাদের লড়াইয়ের জায়গা, অর্থাৎ অন্যায়ের জায়গা, কি বলেছে, রেশন চুরি, অন্যায়ের জায়গা গরু চুরি, অন্যায়ের জায়গা চাকরি চুরি, সেগুলোকে ম্লান করে দিয়ে শুধুমাত্র লক্ষ্মী ভান্ডারের সফলতার জয়গান গেয়ে আমরা বাংলার মাটিতে দেখছি একের পর এক নির্বাচনের বৈতরণী পার করে দেওয়ার চেষ্টা করছে। এই যে শাসক দলের শুধুমাত্র সাফল্যতার কথা বলছেন, এই প্রদীপের নিচের অন্ধকারটা কেউ বুঝতে পারছে না যে আমরা আজকে হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী গোটা ভারতবর্ষ কোথায় দাঁড়িয়ে আছে, আজকে খাদ্যের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে হাঙ্গার ইন্ডেক্সে গোটা পৃথিবীর মানচিত্রে, এটা কিন্তু কেউ আলোচনা করছে না। প্রাইস ইন্ডেক্স কোথায় এসে দাঁড়িয়েছে আমরা জানি না যে বারবার করে বলা হচ্ছে ফোর্থ ইকোনমি
আমাদের দেশ এখন এই জায়গায় পৌঁছে গেছে, বারবার করে বলছে অত ভারতবর্ষের মাটি কিভাবে দুর্ভিক্ষ ছেয়ে আছে। আমরা সেই আলোচনায় যাচ্ছি না, আমরা সিঁদুর নিয়ে আলোচনা করছি। বারবার আগামী দিনে শুনছি যে পাঠ্যপুস্তকে সিঁদুরের জয়গাথা নিয়ে আর কি বলেছে আপনার পাঠ্যপুস্তকে লেখা থাকবে। পাঠ্যপুস্তকে কি এটা লেখা থাকবে যে গোটা ভারতবর্ষের মানুষের ডিমান্ড ছিল সেদিন পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিয়ে টুকরো টুকরো করে ফেলে দেওয়া, যে তোমরা পহেলগাঁওয়ে যে নিরাপরাধ মানুষকে হত্যা করেছো, পহেলগাঁয়ে যে মানুষগুলোকে অত্যাচার করেছো, যে পহেলগাঁয়ে মানুষগুলোকে শুধুমাত্র মানে দেখে দেখে তোমরা খুন করেছো, সেই পহেলগাঁওয়ের মানুষগুলোকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের মানুষের ডিমান্ড ছিল যে এইটাই সুযোগ, এটাই হচ্ছে সঠিক সময়, পাকিস্তানকে সবাক শেখাও। তখন তুমি 22 মিনিটের যুদ্ধবিরতি ঘোষণা করলে কার অঙ্গুল হিলনে, কার কথাতে, কার ভাবনাতে, কাদের যে চিন্তা ভাবনায় যে আমেরিকা চিরকালীন ভাবে আমাদের বিরুদ্ধে করছে, তাকেও আমরা ভাবছি সেটা আমি শুনবো না, কারণ আমাদের কথাটা তো তা নয়, ভারতবর্ষের মানুষের কথা। আচ্ছা, সিঁদুরের জয়গান আপনারা গাচ্ছেন, আপনারা বলতে পারছেন, বলতে পারবেন পুলওয়ামাতে কি হয়েছিল? আমাদের এতগুলো সেনাবাহিনী মারা গেল, আমাদের ইন্টেলিজেন্স কোথায় ছিল? কেন তারা বলতে পারলো না যে জঙ্গিরা অনুপ্রবেশ করে ঘরের মধ্যে বসে আছে? কেন বলতে পারলো না পহেলগাঁওতে এভাবে জঙ্গিরা ঢুকে আছে? কেন বলতে পারলো না, বলতে পারছে না মোদী বসরান ভ্যালিতে কেন নিরাপত্তা রক্ষীর অভাব ছিল? গোটা ব্যবস্থাটার মধ্যে অব্যবস্থা লুকিয়ে ছিল, অসহায় ভাবে সেই মানুষগুলো মারা গেছে। আর আমরা গোটা ভারতবর্ষ আমরা বিজয়ের জয়গান জানাতে গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি। আজকে বিরোধীদের বিরোধিতা করছে, সমস্ত বিরোধীরা ঐক্যমত্যের ভিত্তিতে, এক সহমতের ভিত্তিতে, সহ মানসিকতার ভিত্তিতে তারা সেদিন পাশে এসে দাঁড়িয়েছিল এবং 140 কোটি মানুষ কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সনক শেখানোর লড়াই করবার অঙ্গীকার করেছিল। আজকে সেই জয়গাথা নিজেদের ডামাডোল পেটানোর কথা ভাবছেন, অথচ তারা বলছেন না বসরান ভ্যালিতে তারা ঠিক মতো নিরাপত্তা বাহিনী রাখতে পারে নাই। এই বিফলতার কথা তারা বলতে পারছেন না। তারা বলতে পারছে না পুলওয়ামাতে যখন আমাদের ঘরের মধ্যে জঙ্গিরা প্রবেশ করে আছে, সে একাধিক সৈন্য বাহিনী মারা গেছে, তার ব্যর্থতার কথা বলতে পারছেন না। এমনকি আমি দায়িত্ব বলতে পারি, কার্গিলে যেদিন ঘটেছিল এই যুদ্ধ হয়েছিল, তখন আমাদের খবর দিয়েছিল এক বেশ পালক, তখনও আমাদের কাছে খবর ছিল না কিভাবে সেখানকার জঙ্গিরা, সন্ত্রাসবাদীরা ভারতের মধ্যে অনুপ্রবেশ করে বসে আছে। সেই বিফলতার কথা তারা বলবার চেষ্টা করছে না, শুধুমাত্র জয়ডঙ্কা জানাচ্ছে, আমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছে তাদের সফলতার মধ্য দিয়ে কতগুলো মানুষ মারা গেল আপনাদের শুধুমাত্র নিরাপত্তা কি বলবো নিরাপত্তারক্ষীকে ঠিক মতো ব্যবহার করবার না, গাফিলতির জন্য। আমাদের সেনাবাহিনী অমিত বিক্রমে যুদ্ধ করেছে, যুদ্ধ জয়লাভের করতে চেষ্টা করছে, এবার সফলতা আপনারা নিচ্ছেন, কিন্তু বিফলতাকে আপনারা ভাবছেন না যে মানুষ মারা যাওয়ার কারণ আমাদের আপনাদের বিফলতার কারণে। এটা আমি মনে করি। বেশ, আমি ঠিক এখানেই আসবো সুদীপ্তার কাছে। সুদীপ্তা, এই মানসিকতাটা কেন তৈরি হয় যে সফলতার কৃতিত্ব আমি দাবি করব, কিন্তু একটা দেশ চালাতে গেলে কিছু ব্যর্থতা হয়, কিছু খামতির জায়গা থেকে যায়। সেই খামতির জায়গাটা আমি যদি সবার সামনে রাখি যে এইগুলো আমাদের খামতি আছে, আসুন সবাই মিলে কি করে এই খামতিটাকে অতিক্রম করা যায় আমরা সেই চেষ্টা করি, কিন্তু গণতান্ত্রিক মানসিকতার প্রতিফলন। তাহলে কি, যেটা আমি বারবার করে বুঝতে চাইছি, যে আমাদের দেশের যারা শাসক হন তারা আসলে গণতান্ত্রিক মানসিকতাতেই রপ্ত হতে পারেননি। কি কেন্দ্র কি রাজ্য, সব জায়গাতেই একই চিত্র। যেতে হবে ব্রিটিশ শাসকদের যে পৌরুষ, যে ছবিটা তারা আঁকতো পৌরুষের, সেই পৌরুষে আমাদের ভারতবর্ষের শাসক নিজেদেরকে সেই ব্রিটিশ আইনের দ্বারা যেমন ঘেরা ছিল, সেই ব্রিটিশ ভাবনা, যে ভাবনার চিরদিন বিপ্রতিপে অবস্থান করেছে রবীন্দ্রনাথ, সেই পৌরুষকে একটা প্রতিষ্ঠা করবার যে একটা চেষ্টা, তারই থেকে শব্দ উঠে আসে বুলডোজার। তারই থেকে সেই পৌরুষের গর্ভ থেকেই শব্দ উঠে আসে অনুপ্রেরণা। যে অনুপ্রেরণার তাগিদে পশ্চিমবঙ্গে বাস স্টপ থেকে টয়লেট পর্যন্ত সব জায়গায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা বলে লিখতে হয়। যে বুলডোজার চলে যায় ভারতবর্ষের ইকোনমির উপর নোট ব্যানিং নাম নিয়ে, যে বুলডোজার হেঁটে যায় ভারতবর্ষের আপামর ভারতবর্ষের ছাতির উপর দিয়ে লকডাউন নাম নিয়ে, কোনো প্ল্যান নেই, কোনো প্রোগ্রামিং নেই, হেঁটে চলে গেল।
তার যে কি আফটার ইফেক্ট সেটা ভাবার প্রয়োজন নেই। আমি আমি প্রধানমন্ত্রীর কথা যদি আপনি বলেন, যদি কোনো খেলাতেও সোনা রূপো বা যা যা জেতা যায় জিতে আসে কোনো ক্রীড়াবিদ, তার কৃতিত্ব তিনি নিয়ে নেন। সেনা যুদ্ধ করে সেই কৃতিত্ব তিনি নিয়ে নেন। সরকারের পয়সায় সিনেমা তৈরি হয়ে যায়, এমার্জেন্সিকে দেখানোর জন্য সিনেমা তৈরি হয়েছে, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে সিনেমা তৈরি হয়েছে। উড়ি হাউস দ্য জোশ, এই সিনেমার ডায়লগ নিয়ে প্রধানমন্ত্রী যখন তিনি, যদিও তাকে খুব একটা প্রেস করতে দেখা যায় না, তবু যেটুকু তিনি করেন সেখানে এই ভাষা তার মুখ থেকে বেরিয়ে আসে। আমি এবার বলি 370 নিয়ে, 370 রদ হওয়াটা ভারতবর্ষের একটি আভ্যন্তরীণ বিষয়। তার মানে এমন হয়নি যে বিশ্বব্যাপী যে জঙ্গি আন্দোলন বা যে জঙ্গি সমস্যা, সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং কাশ্মীরের মূল সমস্যার সঙ্গে যে জঙ্গি সমস্যা রিলেটেড, সেই সমস্যারও সমাধান হয়ে গিয়েছে। কাশ্মীরের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি 370 রদ করলেন, খুব ভালো কথা, কিন্তু তার যে অন্য সমস্যা জঙ্গি এবং তার যে গায়ে স্টেট দেশ, অন্য দেশ আছে পাকিস্তান, সেখানে যে সিকিউরিটিকে স্ট্রং রাখা দরকার, সেই সিকিউরিটি স্ট্রং থাকলো না। আর কি রয়েছেন রাজ্যপাল, তিনি বলছেন যে আমাদের তরফে ভুল হয়েছে, অথচ সরকারের তরফে কোনো ভুল নেই। প্রাক্তন রাজ্যপালও একবার এই একই কথাই বলেছিলেন মোদীর বিষয়। সত্যপ্রকাশ একদম, হ্যাঁ একদম, আমি সে কথাই বলতে যাচ্ছি। এবং এটাও শোনা যায়, যেদিন এই ঘটনাটা ঘটে বৈষ্ণব ভ্যালিতে, তার দুদিন আগে প্রধানমন্ত্রীর যাওয়া ছিল, তিনি কোনো অজ্ঞাত কারণে যাওয়া ক্যান্সেল করেন। তাহলে কি এই ঘটনাটা খবর সরকারের কাছে ছিল এবং সরকার চেয়েছিল এমন একটা কিছু ঘটুক? কারণ এই মুহূর্তে যে পোর্ট ইকোনমির কথা বলা হচ্ছে, সেই পোর্ট ইকোনমির আসল সত্যটা ফাঁপা এবং মিথ্যের উপর গড়া। কারণ আমরা সবাই জানি নোট ব্যানিং এর পরে ভারতবর্ষের ইকোনমি একদম তার মানে কোমর ভেঙে গিয়েছে। এখন যে ইন্ডেক্স গুলি আমরা পাই দেশের ভিতর থেকে, যেগুলো উঠে আসে, যে জিডিপির হিসেব, সেগুলো সব বদলে দেওয়া হয়েছে। সেই জন্যই দেখানো হয় যে অনেক মানুষের চাকরি হয়েছে, চাকরির যোগদান, মেলা টেলা ইত্যাদি প্রভৃতি হয়, কিন্তু বাস্তবটা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অসাম্য। বিভৎস একটা অসাম্য চলছে এবং চাকরি নেই। চলে আসে একটু রাজ্যের কথায়। রাজ্যের যিনি প্রধান, তিনি যে সব বিষয় তার আমরা করে দিয়েছি, 90% কাজ হয়ে গিয়েছে, তো এটা উনি 2014 সালে বলে দিয়েছে 90% কাজ হয়ে গিয়েছে। এদিকে এখনো রাস্তা নেই, শিক্ষা ব্যবস্থা শেষ ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের একেবারে আর কোনোদিন যে অবস্থা এসে দাঁড়িয়েছে, সরকারি শিক্ষা ব্যবস্থা আর সহজে কোমর তুলে দাঁড়াতে পারবে, কথা তুলে দাঁড়াতে পারবে না। গরিব খেটে খাওয়া মানুষের যে শিক্ষা, পড়াশোনা করবার যে শেষ সুযোগটা ছিল, সেটা একদম শেষ হয়ে গেছে। পুরো বিষয়টা ধুয়ে মুছে চলে গেছে, বেসরকারীকরণ হয়ে গিয়েছে। উনি সব ক্ষেত্রে বলে দেন যে উনি অপরাজিত বিলের কথা বলছেন। এদিকে যখন হাঁসখালির রেপটা হয়েছিল, তখন উনি কি বললেন? একদম দেখতে হবে ল অফ অ্যাফেয়ার্স ছিল কিনা, দেখতে হবে মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা। ল অফ অ্যাফেয়ার্স থাকলে রেপ করা যায়, প্রেগনেন্ট থাকলে তাকে রেপ করা যায়। অপরাজিত বিলটা যে তৈরি হলো, এটা হচ্ছে আরেক ঘাটাল মাস্টার প্ল্যান। পৃথিবীতে একটা এই মুহূর্তে একটা রসিকতা চলছে, জানেন তো অনুপমদা? একসঙ্গে অনেক মানুষকে বোকা বানানোর স্কিমের নাম কি না? ঘাটাল মাস্টার প্ল্যান। এই অপরাজিত বিল হচ্ছে আরেক ঘাটাল মাস্টার প্ল্যান, একসঙ্গে বহু মানুষকে বোকা বানানোর স্কিম। রেপ হলেই খুন, মানে তাকে ফাঁসি দিতে হবে, এই যে দাবিটা তুলে এই বিল পাস হয়েছে, সেটা ভারতবর্ষের যে এতদিনকার চলে আসা আইন তার পরিপন্থী। কারণ রেপ হলে আমাদের দেশে বিরলের মধ্যে বিরলতম যদি হয়, তাহলেই ফাঁসির হুকুম বা ফাঁসির নিয়ম লেখা হয়ে আছে।
মানে সেটাই আর কি ইমপ্লিমেন্টেড হয়। কিন্তু রেপ হলেই যদি মানে যাকে ফাঁসি দেওয়ার বিষয়টা এসে পড়ে, সেক্ষেত্রে তো সত্যাসত্য বিচারের বিষয়টাও এসে পড়ছে। সেই বিষয়টাও তো আমরা তাহলে একটা আন্ডার স্ক্যানার আসছে। আসলে পুরো বিষয়টাকে যাতে ঘেঁটে রেখে দেওয়া যায় এবং মানুষকে বোঝানো যায় যে আমরা তো চেষ্টা করেছিলাম, ওই দেখো কেন্দ্র হতে দিল না। আমি আবার কেন্দ্রের কথায় ফিরে আসি। এত বড় ঘটনা যে ঘটলো, এতগুলি মানুষ মারা গেল, আমি আজ অবধি ভারতবর্ষে যত, আপনি একজন বরিষ্ঠ সাংবাদিক এবং আমিও একজন কবি সাহিত্যিক, যাই হই না কেন আমার একটা সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান আছে, আপনি জানেন। সেই এক্সপিরিয়েন্স থেকে আমি কোনোদিন দেখিনি কোন জঙ্গি এসে তারা নির্বিচারে গুলি চালিয়েছে। 2008 সালে যে জঙ্গি যে আক্রমণ হয়েছিল ভারতবর্ষে, নির্বিচারে মানুষ মারা গিয়েছিল, নির্বিচারে বোম ব্লাস্ট হয়েছিল। কোথাও ধর্ম জেনে খুন, ধর্ম জেনে গুলি। মোদিকে গিয়ে বলো। আমার যেন বড় বেশি কষ্ট কল্পনা বলে মনে হয়, আমাকে ক্ষমা করবেন। আমার এই বিষয়টার মধ্যে কোথাও যেন একটা সন্দেহের তীর লেগেই থাকে। এবং তারপরে যখন ধরা পড়ে জঙ্গি, প্রায় 3 মাস জঙ্গি কেন আসছে না, জঙ্গি কেন আসছে না, জঙ্গি কেন আসছে না, যখন প্রশ্ন উঠতে শুরু করবে, যখন ওই পার্লামেন্ট খুলবে, আলোচনা কিছু লোক, হ্যাঁ আলোচনা শুরু হবে, সেই সময় কিছু লোক পাকিস্তানের চকলেট খেতে খেতে এসে কেমন সুন্দর জঙ্গি হয়ে ধরা পড়ে গেল। এত খারাপ চিত্রনাট্য। আমি আর একটা দুটো পয়েন্ট বলে শেষ করছি, সেটা হচ্ছে 2008 সালে যখন জঙ্গি আন্দোলন আক্রমণ হয়েছিল, সেখানে একজন জঙ্গিকে ধরতে গিয়ে আমরা হেমন্ত কারকারে, তুকারাম ওমলে নামনি বিভিন্ন অফিসারকে হারিয়েছিলাম। এখানে কি মারা গেছে আমরা কোথাও জানতে পাচ্ছি? এই আজমল কাসাফকে ফাঁসিও দেওয়া হয়েছিল। একদম পরবর্তী সময় শিবরাজ পাটিল পদত্যাগ করেছিলেন। শিবরাজ পদত্যাগ করেছেন। এখানে একজনের পদত্যাগ করছেন। একদম এই প্রশ্নটাই সংসদে উঠেছে, সংসদে এই প্রশ্নগুলি তোলা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। প্রিয়াঙ্কা গান্ধী এবং আমি বারংবার বলা হয় হিন্দু মুসলিম করা হয় প্রতি ক্ষেত্রে, পেহেলু খানদের মরতে হয়। এদিকে যখন সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের ছবি তুলে ধরা দরকার ছিল, তখন বামিকা আর সোফিয়াকে একসঙ্গে বসানো হলো ঐক্যের ছবি ভারতবর্ষের ছবি তুলে ধরার জন্য। এটাও হচ্ছে শো অফ। প্রধানমন্ত্রীর নিজের সব দিকে যে উনি ফেইলিয়ার, সেটাকে রক্ষা করার, সেটাকে ঢাকা দেওয়ার জন্য এটা আর একটা ছবি তুলে ধরা। এবং তারপরে ঝুড়ির থেকে বিড়াল বেরিয়ে গেল। দুদিন পর থেকে দলের ভিতর থেকে গলা উঠে এলো জঙ্গিদের বোন সোফিয়া কিরোশির বিরুদ্ধে। এরকম আরো অজস্র কথা বলতে হলে আমাকে একাই বলে যেতে হবে। আপনার সময় শেষ। আমি আর একটা কথা বলবো, যে যারা প্রতি ক্ষেত্রে ভুল স্বীকার করতো, তারা আবার আরো সেই সিপিএম দলও কি খুব ধোয়া তুলসী পাতা ছিল? অতএব একটা জিনিস কিন্তু এস্টাবলিশ হয় যে ক্ষমতায় যায় সেই হয় রাবণ। একদম এটাই আমি এটাই ক্ষমতা খুব কঠিন জিনিস। তুলনায় আমি এইটুকু বলতে পারি, যে দেশে একটা সেপ্টেমিনো তৈরি হতো না, সেই দেশকে ইন্টারনেটের মুখোমুখি এনে যে দল দাঁড় করিয়েছে, অনেক ত্রুটি বিচ্যুতি সহযোগেও সেই দল বরঞ্চ অনেক কম সময় তাদের যদি ত্রুটি বিচ্যুতি সামনে আসে, তো এসেছে অনেক পরে এসেছে। যে 2G 3G বলে ক্ষমতায় এসেছিল, সেই 2G 3G কিন্তু প্রমাণ হয়নি। একদম। আমি সুস্মিতার কাছে আসবো। সুস্মিতার কাছে এই জন্যই আমি সবশেষে আসছি যে সুস্মিতা পেশায় একজন আইনবিদ, আইনজীবী হিসেবে গোটা বিষয়টাকে আমি সুস্মিতার কাছ থেকে একটু ব্যাখ্যা চাইবো। সুস্মিতা, এই যে শাসক দল, যে কোনো শাসক, যে কোনো রঙেরই, তারা যে শুধুমাত্র সাফল্যটাকে সামনে আনে, ব্যর্থতার দায় নিতে চায় না, সংবিধান রীতি অনুযায়ী মানে আইনের দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষ এটা তো জানতে চাইতে পারে যে এতগুলো মানুষ মারা যাওয়া কি, কিংবা আমাদের রাজ্যে এই যে একের পর এক মহিলাদের উপর নিপীড়ন হচ্ছে, অত্যাচার হচ্ছে, অভয়া কাণ্ডের এখনো সুরাহা হয়নি, রাজ্যের যিনি প্রধান প্রশাসনিক দায়িত্বে তিনি নেমে যাচ্ছেন একজনকে ফাঁসি দিতে হবে, এবং তিনি বিচারকের যে রায় দান তাকে কটাক্ষ করে বলছেন গোটা বিষয়টা আমাদের হাতে থাকলে আমরা ফাঁসি দিয়ে দিতে পারতাম। কোথাও মনে হয় না যে আমাদের দেশের যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হন
তারা আসলে জানেনই না যে কোথায় সরকারের আচরণ আর কোথায় বিচার বিভাগ, কোথায় আইন আর কোথায় বিচার, দুটো যে আলাদা, দুটোর মধ্যে যে একটা ব্যবধান আছে, দুটোকেই যে তার সমান্তরাল কাজ চালিয়ে যেতে হয় এবং সরকারকে গণতান্ত্রিক মানসিকতার জন্যই তার দায় স্বীকার করে নিতে হয়, সেটা বোধহয় কোথাও হচ্ছে না। একদমই ঠিক যেটা বললেন, কোথাও হচ্ছে না, একদম এইটাতেই আমি একবার একমত। শুধু বাকি অন্য অন্য সবকিছুর বিশ্লেষণ আমরা করব। হ্যাঁ, যেটা মানে কোথাও হচ্ছে না সেই কথাটাই আমি একমাত্র বলবো। কোথাও মানে আমরা বেসিক্যালি যে এই প্রশ্নটার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে কি কেন্দ্র এবং রাজ্য। কারণ আমাদের প্রথমেই কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, যেটা হচ্ছে ফেডারেল ইউনিটারি গভর্নমেন্ট, মানে কেন্দ্র এবং রাজ্য দুটোর কথা শুনেই একটা রাজ্য চলবে এবং কেন্দ্র শাসিত তখনই হবে যখন প্রেসিডেন্ট, যেখানে প্রেসিডেন্সিয়াল রুল যেটা হয় সেটাই শুধু একমাত্র কেন্দ্রীয় শাসিত রাজ্য হয়। আদারওয়াইজ যে রাজ্যে যেই গভর্নমেন্ট ইলেকশনে ভোট জিতে আসেন সেই রাজ্যের গভর্নমেন্ট মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যা পার্লামেন্টারি মেজরিটি ফর্মে বসে থাকে, তাদের দুজনের মতামতেই আমাদের ভারতীয় গভর্নমেন্ট মানে পার্লামেন্টারি গভর্নমেন্ট চলে। এবং এই যে কাজগুলো, তার মানে এইগুলো কোথাও কার্যকর হচ্ছে না, এই প্রসঙ্গে আমি একদম সহমত। কারণ যদি কিছু কেন্দ্র বলছে, যেখানে কেন্দ্র শাসিত মানে কেন্দ্রের সরকার আছে, কেন্দ্রের মেজরিটি গভর্নমেন্ট যেই রাজ্যে আছে সেই রাজ্যেই একমাত্র কেন্দ্রের মানে আমরা যেটাকে বাংলা ভাষায় একটা কথা বলি ডবল ইঞ্জিন, যেই রাজ্যে ডবল ইঞ্জিন হচ্ছে সেই রাজ্যেই একমাত্র কেন্দ্রের সবকিছু বরাবর পর্যবেক্ষণ হচ্ছে, কেন্দ্রের পর্যবেক্ষণে সেই রাজ্য সুশাসিত ভাবে চলছে। কারণ সেই রাজ্যে আমরা বাস করি না, যারা বাস করে তাদের বক্তব্য এইটা। সুতরাং আমি আপনি তো বাস করি না, সুতরাং যারা বসবাস করে, এখনো পর্যন্ত আমরা অন্তত সেরকম ডিবেটে কিছু দেখলাম না যে কেন্দ্র শাসিত মানে কেন্দ্রের যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট শাসিত রাজ্যগুলো থেকে এই ধরনের কোনো কমপ্লেন এসছে। আর আমরা যদি বলতে যাই যেইখানে কেন্দ্র শাসিত রাজ্য না, যেরকম প্রধান এক্সাম্পল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, সেই রাজ্য এখন কেমন ভাবে চলছে, সেই রাজ্য কি আমরা ব্যর্থ বলতে পারি সরকার, না সেই রাজ্যের ব্যর্থতা মানে যেই সরকারের ব্যর্থতা আমরা কেন্দ্রের ঘাড়ে চাপাতে পারি? আমি একদমই শুরু করব আইনের কথা দিয়ে, যে এই জায়গা দিয়ে যদি দেখতে যে আইন পর্যবেক্ষণে যদি আসি, আইনি পর্যবেক্ষণে, তাহলে প্রথমেই বলতে হবে যে এই সরকারের আইনি ব্যবস্থা একদম রসাতলে গেছে। কারণ যে কথা দিয়ে আমরা এখনই শুরু করলাম, আপনি যেই কথা বললেন এই অভয়া কাণ্ড, একটা দুটো অভয়া না, অনেকগুলো অভয়া কাণ্ড। সব থেকে বড় অভয়া কাণ্ড হচ্ছে গত বছর আমরা যেটা সবাই মিলে আমরা রাস্তায় নেমেছিলাম এবং তার এখনো পর্যন্ত সঠিক তার ব্যবস্থা আইনি ব্যবস্থার মধ্যে গেলেও তার সঠিক অভয়ার মা বাবা নিজেই বলছে এবং আমরাও সেটা বুঝতে পারছি তার সঠিক জাস্টিস হয়নি। এবং জাস্টিস যেখানে ব্যর্থ সেখানে তো রাজ্য সরকারের আইনি ব্যবস্থা ব্যর্থ। এবারে এখানে বলতে হবে যেরকম শাক দিয়ে মাছ ঢাকা, রাজ্য সরকার বলে দিচ্ছে আমাদের হাতে তো ছিল না, কেন্দ্রীয় সরকারের সিবিআই এর টিম এসে নিয়ে গেছে। আবার আমরা সেই প্রসঙ্গে উঠে আসবো ফেরত যে 7 দিনের মানে 3 দিন তো অন্তত রাজ্য সরকারের গভর্নমেন্টের কাছে ছিল, 2 দিন তো ছিল। প্রথম দিনই তো রাজ্য সরকারের পুলিশ ভুল করেছে, 6টার পর পোস্টমর্টম হয় না, যেখানে স্বাভাবিকভাবে যেখানে হয় না সেইখানে নিয়ম ভেঙে পোস্টমর্টম করে লাশ আবার সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে সেই লাশকে জ্বালিয়ে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিল কিভাবে? প্রথম প্রশ্ন আসবে রাজ্য সরকারের এখানে যে সেই লাশটিকে রাখার বন্দোবস্ত কেন করা হলো না, একটা সেকেন্ড পোস্টমর্টমের কেন বন্দোবস্ত করা গেল না? এই প্রশ্নের সম্মুখীন যে রাজ্য সরকার হচ্ছে না কেন সেটা আমি জানি না, এবং সিবিআই এর যারা আছেন তারা এই প্রশ্নের সম্মুখীন করতে দিচ্ছে না কেন রাজ্যকে, এবং যদি করেও সেই জবাবটা আমাদের কাছে আসছে না। কারণ আমি আপনি তো সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াচ্ছি না মামলার জন্য, সুতরাং সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা পাচ্ছি না।